নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই আপনাদের কাছে করজোড়ে কৃতজ্ঞতা জানাই যে একটা কঠিন পরীক্ষা আপনারা উতরে দিলেন। টেলিফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কমেন্ট করে এবং গ্রাউন্ড জিরোতে অকপটে নির্ভয়ে এই যে সত্যাসত্যকে তুলে ধরলেন, তাতে আপনাদেরকে দেখিয়েছি জনমত 4000+ আমাদের কাছে যে এসেছিল ডেটা আর কি। এই ডেটা কোনো জল মেশানো ছিল না, ঠান্ডা ঘরে বসে তৈরি ছিল না, যদিও স্টুডিওতে ঠান্ডা ঘরে আপনি বলতেই পারেন, কিন্তু প্রতি মুহূর্তে সেখানে কোনো জল মেশানো হয়নি। তাই বলতেই পারি যে কত স্যাম্পেল সাইজ যখন এবার আমাকে কেউ জিজ্ঞাসা করবেন, আমি বলবো আমার 4000 স্যাম্পেল সাইজে একদম 95% স্কোর কার্ডের মধ্যে পৌঁছেছি। এবং কথা দিচ্ছি আগামী দিনে আপনারা যদি আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আপনারা যেভাবে মতামত জানাচ্ছেন, তাতে আমি নিশ্চিত আগামীবার 100% স্কোর করে দেবো। সামনে তো আরও নির্বাচন আসছে, এর জন্যে বড় ঢক্কানিনাদ, মানুষকে বোকা বানানোর কোনো কারসাজি বা ষড়যন্ত্রের শরিক হতে চাই না। তার থেকে সাংবাদিকতা যদি কোনো দিন ছেড়েও দিতে হয়, প্রশ্ন আসে, ছেড়ে দেবো, কিন্তু সেই ষড়যন্ত্রের কোনো দিনই শরিক হয়নি জীবনে আজ পর্যন্ত, এটা কেউ কোনো দিন বলতে পারবে না। সে কারণে আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার মতো একজন সামান্য মানুষকে অন্তত এইটুকু অন্তত নির্ভুল করার যে প্রতিজ্ঞা করেছিলাম, সেই জায়গায় সহযোগিতা করেছেন। এবার আসি পরের প্রসঙ্গে। ভারতীয় জনতা পার্টি এতই তালেবর নিজেদেরকে মনে করেছিল যে গোটা হিন্দুত্বের ঠিকাদারি নিয়ে বসে গেছিল। আরে ভারতবর্ষে যে গঙ্গা অববাহিকা, যে গ্যাঞ্জেটিক সিভিলাইজেশনস বলে, তার মর্মার্থ তারা যে কতটা ভালো বুঝতে পেরেছে, একটা শুধু উদাহরণ দেব, সেটা হচ্ছে ফৈয়াবাদ কেন্দ্র, অযোধ্যা। সেখানকার মানুষ যেভাবে জিতিয়ে নিয়েছেন সমাজবাদী পার্টিকে, তো আমার এই কেন যেন একটু খটকা লাগছিল। কেন যে রোষ বা আক্রোশ জনগণের দেখছিলাম, তাতে সমাজবাদী পার্টিকে কি ভালোবেসে দিয়েছে? একজন সাংবাদিক সেখানকার, তিনি সেটাকে ভুলটা অনেকটা সংশোধন করে দিলেন। বলেছিল যে বিজেপির লোকেরা সমাজবাদীকে ভোট দিয়ে এসছে, আর সমাজবাদীরা আবার বিজেপিকে গিয়ে দিয়ে এসছে। এবার রেজাল্টটা যা হবার তাই হয়েছে। তার কারণ হচ্ছে এমন এমন সময় আসে, মানুষের আবেগ অনুভূতি তখন চরম মাত্রায় পৌঁছে যায়। আমি হলফ করে বলতে পারি, এই রাজ্যের মহিলারা, এর মধ্যে বিজেপি পরিবারের মহিলারাও রয়েছে, ওই ব্যঙ্গ বিদ্রুপকে একেবারে ডলা পাখি দিয়েছে। ভারতবর্ষ বলছে ভিক্ষে, যারা বলে তারা ভারতবর্ষ বা বাংলার সংস্কৃতি জানে না। বাংলার আবহমান, বাংলায় মাধুকরী চলে, মাধুকরীকে কেউ কোনোদিন খাটো করেনি। তাই যদি কেউ এটা মনে করেন এই সমস্ত বলে তাদের এই পরিণতিই হবে, সবচেয়ে বেশি নিশ্চয়ই শিক্ষা পেয়েছে এই ক্ষেত্রে বামেরা। তাদের এই ঔদ্ধত্য এবং তাদের অগভীর ভাবনা, দেশ এবং রাজনীতি সম্পর্কে অগভীর ভাবনার তারা কিন্তু খেসারত দিচ্ছে। জানি না তারপরও তাদের হুঁশ ফিরবে কি না, এ বিষয়ে আমি তো কিছু বলতে পারি না প্রশ্ন করা ছাড়া। অবশ্য তারা এখনও প্রশ্ন শুনলে বিরক্ত হন। তাই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে জনমতের আজকেও পর্ব আমরা চালাবো। এবার থেকে আস্তে আস্তে বদলাবে। তার কারণ দেশের কোন সিদ্ধান্তগুলো সঠিক সিদ্ধান্ত, সে বিষয়ে আপনারা এবার, আপনাদের কাছে প্রশ্ন রাখবো, আপনারা জানাবেন, আমরা আবার পার্সেন্টেজ করে দেখিয়ে দেবো। তাই আগামী সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই জনমতের আপনারা শরিক হবেন। আর+ নিউজ অত্যন্ত দায়িত্বের সঙ্গে, তার যিনি কর্ণধার মালিক যিনি রয়েছেন, অত্যন্তভাবে তিনি এটা চেয়েছিলেন যে মানুষের কথা উঠে আসুক, তাই তার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আসবো এবারে আজকের টপিকে। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আপনারা অবশ্যই ফোনে আপনাদের মতামত জানাবেন, আমরাও আমাদের বিশ্লেষণ চালাবো। বঙ্গে বিজেপির ভরাডুবির নেপথ্যে দায়ী কে? আপনারা একটু বলুন তো। নেপথ্যে 3 জনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কে আসল দায়ী বা কার দায়িত্বের মধ্যে এটা পড়ে? এটা একটা বড় প্রশ্ন। তার কারণ বঙ্গ বিজেপির অনেকে কান্নাকাটি করছে রীতিমতো। তাদের এই দীর্ঘদিনের পরিশ্রম কেন রাম মন্দির ভাবাবেগ কাজ করলো না? বড় প্রশ্ন এটা। যে এই যে ভাবাবেগ 400 বছর ধরে যে রাম মন্দিরকে নিয়ে স্বপ্ন লালিত হয়েছে, অত বড় আন্দোলন যা দক্ষিণ পূর্ব এশিয়ার পুরো রাজনীতিকে বদলে দিয়েছিল,
সেই ভাবাবেগ কাজ করলো না। দুই কাঁধে ভর করে মোদীর সরকার টিকবে, কারণ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছে, এটা রয়েছেন, যদিও প্রায় সমস্ত শরিক বা সবাই যারা বিপক্ষে রয়েছেন, অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অনেকেই চাইছেন না, বিভিন্নভাবে তাদের সাথে টেলিফোনিক কথাবার্তা আছে, ইট ইজ টু আর্লি টু সে, অনেকেও বলছেন। কিন্তু একটা রয়েছে যে ইডি সিবিআইয়ের এই যে একদম পুরো বিরোধীদের নেতা, প্রায় 300-র মতো বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে রেড হয়েছে, তারা সকলেই দুর্নীতিগ্রস্ত, বাদবাকি সবাই স্বচ্ছ সাধু, এ সাধারণ মানুষ কি করে বিশ্বাস করবে? যাই হোক, টেলিফোনের আওয়াজ পাচ্ছি পিসিআর থেকে, অনেকেই আসবেন, নিশ্চয়ই এখনও খুলবো। কিন্তু আজকে যারা বিশ্লেষণ করবেন, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে রয়েছেন ডক্টর দেবর্ষী ভট্টাচার্য, তাকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে প্রায় নিয়মিত তিনি থেকেছেন, তার সুচারু বিশ্লেষণ আপনারা শুনেছেন। এবং শুনবো একজন লেখক এবং কবি সুবল সর্দার, তিনি প্রায়শই আমাদের চ্যানেলে আসেন, রাজনৈতিক ভাবনা বা সামাজিক ভাবনা তার নিজস্ব বক্তব্যটাকে তিনি রাখেন, রাজনৈতিক দলের হয়ে ঝোল টেনে বলেন না, এটা দুজনেরই বৈশিষ্ট্য। তাই আমরা সেই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণটা থাকবো। আমি দেবর্ষীবাবু, বিশ্লেষণের প্রথমেই আমি অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে করবো, কেননা একটা জোর ঝটকা তারা খেয়েছে সারা ভারতে তো বটেই, এবং এই রাজ্যে এই ডিবাকেলের জন্যে দায়ী কে বলতো? কেন হচ্ছে একটা রেজিমেন্টেড পার্টি গর্ব করে বলে, রেজিমেন্টেড পার্টি তৃণমূলের মতো এরকম বিশৃঙ্খল উশৃঙ্খল নয়, এটা অনেকেই বলে থাকেন। রেজিমেন্টেশনের এই হাল হয় কেন, যেখানে অনেক মানুষ এরকম রেজিমেন্টেশনে এরকম যারা প্রার্থী হলো, যেসব প্রার্থীরা তারা তো প্রায় কলকেই পায়নি অনেকে, কি মনে হয়? হ্যাঁ, শুভ সন্ধ্যা, সকলকে আন্তরিক শুভেচ্ছা। দেখুন, এই যে নির্বাচন যেটা আমাদের হয়ে গেল, সেটার বিশ্লেষণ পর্ব দুটো ভাগে ভাগ করা উচিত। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে, আর একটা হচ্ছে সর্বভারতীয় প্রেক্ষিতে। আমি পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে বলুন, তারপরে একজনে ফোন নেব। এক্স্যাক্টলি, আমি পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে বলেছি। দেখুন, রেজিমেন্টেশনটা খুব বড় ফ্যাক্টর এই ভোটে কাজ করেছে, ইটস নট দ্যাট ফ্যাক্টর। বড় ফ্যাক্টর যেটা কাজ হচ্ছে আউটলুকের, অর্থাৎ কতটা দূরের জিনিস, অর্থাৎ সমকালে দাঁড়িয়ে উত্তরকালটা কে কতটুকু বেশি দেখতে পেয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেস, এতে কোনো ভুল নেই তো, এই যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রকল্প নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপ বাজারে চলছে, এটা ঠিকই, কিন্তু দেখেন দুটো যে একটা যে কোনো ওয়েলফেয়ার স্টেটে, এটা বোধহয় আপনার চ্যানেলে এর আগেও বলে গেছি, একটা ওয়েলফেয়ার স্টেটের দায়িত্বই হচ্ছে এরকম সামাজিক প্রকল্প দিয়ে দুটো উদ্দেশ্য পালন করা। একটা হচ্ছে সামাজিক সম্পদ তৈরি করা। ধরুন, কন্যাশ্রী, একটা মেয়ে পড়াশোনা করলো, পড়াশোনাকে একটা বড় হলো, সে দেশের জন্য সার্ভ করবে ইন ফিউচার, মানে এটা একটা আমাদের সোশ্যাল সম্পদ। দুই, আরেকটা হচ্ছে উইকার সেকশন অফ দ্য সোসাইটিকে তাকে সাহায্য করা, যেটা ধরুন আপনার এই বার্ধক্য ভাতা বলুন, আপনার এগুলো চর্চিত। আমার কথা হচ্ছে মানে এইটাকে ব্যঙ্গ বিদ্রুপটা হচ্ছে একটা কালাদ। আপনি যদি মানে শুধু ওই পার্টির ডিসেক্টটা করেন, হ্যাঁ, মানে ব্যঙ্গ বিদ্রুপটা দেখুন, যাদের কাছে কোনো, যারা বুঝতে পারছে না, মাটিটা বুঝতে পারছে না, এর মতো হয়েছে যে 100 দিনের কাজের যে টাকা বন্ধ হয়েছে, সে নিয়ে অনেক বিস্তর প্রশ্ন আছে, কিন্তু তার অল্টারনেটিভটাও কিন্তু তৃণমূল কংগ্রেস ভোটের আগে দেখিয়ে দিয়েছে যে টাকাটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট না দেয় আমরা দিচ্ছি, অর্থাৎ তোমাদের পাশে যারা উইকার সেকশন অফ দ্য সোসাইটি, যারা মার্জিনাল ক্লাস, তাদের পাশে আমরা আছি, এই বার্তাটা পৌঁছে দিয়ে রয়েছে। বিজেপি যেটা কি করেছে, বিজেপি মূলত প্রশাসন নির্ভর, অর্থাৎ যা কিছু হয় কেন্দ্রীয় বা কোর্টে গেছে, কিন্তু মানুষের এই যে একদম গ্রাসরুট লেভেলে মাটির গন্ধে, সেখান থেকে অনেকটা দূরে সরে গিয়ে হয় ন্যায়ালয়ের কাছে বারবার গেছে, নতুবা কেন্দ্রীয় সরকারের থেকে কেন্দ্রীয় এজেন্সি থেকে ইনফ্লুয়েন্স করে সেইটা দিয়ে ভোটকে ভাবছে যে এটা একটা ঘটনা তৈরি করে সেটার উপর ফোকাস করবে, কিন্তু মানুষের নিত্য প্রয়োজনীয় নিত্যদিনের বেঁচে থাকাটা, সেইটা হচ্ছে মানুষের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা তারা ভুলে গেছে। এবং আরেকটা হচ্ছে, তারা ওই সমাজকে ধর্মের ভিত্তিতে বিভাজিত করে তারা ভেবেছে যে যারা সংখ্যাগুরু ক্লাস তারা একত্র হয়ে তাদের ভোট দেবে, কিন্তু সংখ্যাগুরু ক্লাস আমাদের যারা আছে আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, তারা সবাই একটা ধর্মনিরপেক্ষ সারফেসে বাস করে, তাদের একটা র্যাশনাল চিন্তা আছে, অত সহজে। এবং একটু যেটা দিয়ে আপনি শুরু করেছেন, তারা বিজেপি কি একাই হিন্দুত্বের ঠেকা নিয়ে নিয়েছে নাকি? তাদের কাছে এত হাজার হাজার লক্ষ লক্ষ ভারতবাসী, লক্ষ লক্ষ বাঙালি কি হিন্দুত্ব শিখবে নাকি? তারা এমনভাবে ভেবেছিল তারাই হচ্ছে হিন্দুত্বের ড্রাইভার, আর সবাই আমরা সব চলমান চাকা। এই ভাবনাটা যেটা হিট করেছে যে আমি তোমার কথায় ধর্মের নিরিখে আমি কেন ভোটের কথা গিয়ে ধর্মটা ভাববো। আপনি দেখুন, এত বড় রাম মন্দির হলো, কিন্তু রাম রুহুল আমিন আছেন জনমতে। রুহুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি, বলুন।
হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, ঘটনা হচ্ছে বিজেপি দলটা যারা খেটে প্রথম থেকে তৈরি করলো, যেমন সায়ন্তন বসু বলুন, রাজু আছে, তারপরে আমাদের দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কিন্তু মাটিটা বোঝে, প্রথম থেকে খেটে তারা বিজেপি দলটাকে দাঁড় করিয়ে এই পচা একটা বুনোমোষ শুভেন্দু অধিকারী ওই যখনই গেল, এরা তো প্রতিহিংসা, মমতা অভিষেক এরা তো দলের হয়ে কোনো কাজ করেনি। এরা বিজেপিকে একটা বাড়াতে হবে কিংবা বিজেপি একটা কাজ করতে হবে, যে কোনো একটা ইস্যু থাকবে, তো নাই, খালি অভিষেক আর মমতা, অভিষেক আর মমতা, মানে প্রতিনিয়ত এই নিয়ে দল হয় স্যার, এই নিয়ে দল হয় না। আর একটা জিনিস, আমাদের বাড়ির পাশে যেমন ধরে রাম মন্দিরে আমাদেরই এত আতঙ্ক হয়ে গেছিল, মনে হচ্ছিল যেন আমরা আর থাকতেই পারবো না, এত পতাকা পথ করে উঠছে চারিদিকে। তারপরে ভাবলাম আমাদেরকে হয়তো আর এখানে থাকবে না, রোহিঙ্গা আমরা, আমাদেরকে তাড়িয়ে দেবে। তাদের কিন্তু পরবর্তী সময় একটা ভুল ভেঙেছে স্যার। কেমন ভুল ভেঙেছে? যে আমাদেরকে তাড়াতে গিয়ে তারা ভাবছে তাহলে আমাদেরকে তো দৌড়তে হবে, আসামে যেমন এতগুলো হিন্দুদের তাদের এই অবস্থা, তাহলে আমাকে আবার কি দরকার বাবা আমার আবার এই কাগজ দিয়ে দৌড়াদৌড়ি করা। তাদের ভুলটা ভাঙাতেও আজকে এই শুভেন্দুর এই অত্যাচারটা আর এই সুকান্ত বাবুর অত্যাচার থেকে তারাও মুক্তি চেয়েছে। যারা আদি বিজেপি করত তারাও বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিল এবং তারা তৃণমূলকে সমর্থন করলো। খুবই ধন্যবাদ রুহুল আমিন। আপনি মধ্যে অর্থাৎ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তাদের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে, মানে এটা হচ্ছে যে কতটা হচ্ছে রুহুল আমিন তুলে ধরলেন। সংখ্যালঘু এলাকায় এত পতাকা যে হয়তো রোহিঙ্গা বলে তাদেরকে বার করে দেবে। স্পষ্টভাবে বলবেন মনের দুঃখ, অবারিতভাবে আপনারা বলবেন, কাউকে গালি দেবেন না। কেন প্রতিপক্ষকে যে ভাষায় এই আমরা দেখলাম ৩-৪ বছর ধরে, এবং সবচেয়ে বেশি এটা দুর্ভাগ্যজনক, এমন কিছু কিছু নেতা যারা বিজেপিরও নন, তারা যে ভাষায় আক্রমণ করেন একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে, বাংলার মানুষ সেটারও কিন্তু একটা বেশ বড় সড়ো উত্তর দিয়েছে, বিশেষ করে মহিলারা। আমি একটু আসবো আপনার কাছে, তারপর দেশের পরিস্থিতি। আপনি একজনের ফোন শুনলেন, রুহুল আমিন, তিনি স্পষ্টত দিলীপ ঘোষের কথা বলছেন না। আপনিও দু একবার দিলীপ ঘোষের কথা বলেছেন এবং ব্যক্তিগত আলাপচারিতায় দিলীপ ঘোষের সাথে আপনার পরিচয় সেটা ছিল, তিনি আপনাদের ওখানে গেছেন। কারণ প্রচারক হিসেবে দিলীপ ঘোষ কিন্তু প্রচুর ঘোরাঘুরি করতেন বিভিন্নভাবে তার রাজনীতিকে একেবারে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাংলায় এই যে জায়গায় দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে পুরো দক্ষিণবঙ্গে, এমনকি বাঁকুড়া, যে বাঁকুড়া ১৯৫২ সাল থেকে বিভিন্ন সময় দেখেছে হিন্দু মহাসভার সেখানে আধিপত্য থেকেছে বিভিন্ন ভাবে বাঁকুড়া, সেই বাঁকুড়াতে বিজেপির জয়ধ্বজা একেবারে মাটিতে মানে পড়ে গেছে। এর কারণটা মাল্টিপল কারণ থাকে, কিন্তু যেহেতু আমরা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, এই কারণ মানে এটা তো রাজ্য নেতৃত্বের দায় নিতে হবে। একদম রাজ্য নেতৃত্বের, এখন রেজিমেন্টেড পার্টি নিজেরাই বলে একদম। তো সেই ক্ষেত্রে সভাপতি, বিরোধী দলনেতা বা দিলীপবাবুও রয়েছেন, কার উপর দায়টা পড়তে পারে বেশি, মানে দায়টা কার নেওয়া উচিত? দেখুন আমি একটা কথা বলি, বিজেপি যখন প্রথম প্রার্থী দেয় তখনই বিজেপি মাইনাস পয়েন্ট ছিল। ডায়মন্ডের কেন্দ্র দেখুন কত দেরি করে তারা প্রার্থী দিয়েছে, এক। দ্বিতীয় কথা হলো এই যে দল বদলের নেতা তাপস রায়, অর্জুন সিং, এগুলো একটা ফ্যাক্টর হয়ে গেছে। দ্বিতীয় কথা হলো এখন যারা নেতা আছে তারা নিজেরাই ভাবছে আমি জিতে গেলে হয়ে গেল, দলের প্রতি তাদের কমিটমেন্ট নেই, যার ফলে বিজেপির নেতৃত্বের ভিতরে বোঝাপড়ার একান্ত অভাব ছিল। তারপরে আরেকটা ব্যাপার দেখুন, দিলীপ বাবুকে যে জায়গায় দাঁড়ানোর কথা সেখানে দাঁড়িয়ে করেনি, অন্য জায়গায় দাঁড়িয়ে করে দিয়েছে। আমি শুভেন্দুবাবুর কথা বলছি সরাসরি। শুভেন্দুবাবু কী ভাবলেন যে আমার মেদিনীপুরটা আমার অঞ্চল, আমি এখানে আমার ভাইকে দাঁড় করাবো, অগ্নিমিত্রা পালকে দাঁড় করাবো, জাস্টিস পর এখন প্রাক্তন হয়ে গেছে অভিজিৎ গাঙ্গুলিকে দাঁড় করাবো, আর অভিজিৎ গাঙ্গুলির জায়গাটা আমি দিলীপবাবুর জায়গাটা অভিজিৎ গাঙ্গুলিকেই দেবো। এরকমভাবে উনি এইভাবে নিজের গড়টাকে সাজাতে গিয়েছিলেন। তো এখন যদি তাদের প্রতি দলের প্রতি যদি কমিটমেন্ট না থাকে, ব্যক্তিগত যদি সুযোগ সুবিধা থাকে, তাহলে তো নর্মালি হারবে। শুভেন্দু অধিকারী যে অ্যাঙ্গেলে ভাবছে, জনগণ তো এত বোকা না। জনগণ যে ভোট দিয়েছে আমি মনে করি খুব যথার্থ, খুব কনসাস। জনগণ যে রায়, এটা হচ্ছে ভক্সি পপুলার, ভক্সিটাই মানে জনগণের মানে ঈশ্বরের বাড়ি, খুব দুর্দান্ত রায় দিয়েছে। আমি জনগণের যে ভোট, এটা তাদের টেস্ট, রুচিবোধ, সুস্থ যে ভাবনা চিন্তা, আমি খুব কুর্নিশ জানাই। আমার খুব ভালো লাগছে এই নির্বাচনটা। আর একটা সেই সঙ্গে বলে নিই, নির্বাচন মানে সন্ত্রাস নয়, ক্ষমতা মানে দুর্নীতি নয়। আমি এটা খুব করে স্বপ্ন দেখি যে একটা সন্ত্রাস মুক্ত নির্বাচন হোক, যেখানে কাটাকাটি হানাহানি থাকবে না,
অত্যাচারী খড়গ কৃপাণ ভীম রণভূমি রণিবে না। তো যাই হোক, এই নির্বাচনটাকে একটা জিনিস দেখা গেল যে বিগত যে সন্ত্রাস, যে মারপিট, খুনোখুনি এবারে হয়নি, মানে খুব কম মাত্রায়। কেউ বলতে আমরা যে নির্বাচনে আগে মারা গেছে, মারা হয়েছে, খুন হয়েছে, কন্দল হয়েছে, এই নির্বাচনটা খুব ভালো। আর একটু বলে দিই, প্রান্তিক মানুষরা যে ভাবনা চিন্তা করছে, সেই মাটির গন্ধ, যেটা ইনি আগে বললেন, সেই প্রান্তিক মানুষদের চিন্তা ভাবনা এবং মাটির গন্ধের বাইরে ছিল বিজেপি, যার ফলে বিজেপিকে হারতে হয়েছে। এবং তার দায় কিন্তু একে নিতে হবে। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার কোন এখনো রিজাইন দিলেন না কেন? সভাপতি পদ থেকে দেওয়া উচিত। আমি একটু আসবো জনমতে। অনির্বাণ চক্রবর্তী আছেন বাঁকুড়া থেকে। অনির্বাণ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি বলুন। শুভ সন্ধ্যা, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে বলছি। হ্যাঁ, আসল কথা, এখানে হুইপটা ভালোই উঠেছে যে বিজেপি হেরে গেছে। এটা ম্যানেজমেন্টের না ভাষা আছে, ফেলিওর ইজ ইকাল টু এক্সপেকটেশন মাইনাস রিয়েল। বিজেপি কিন্তু হেরে যায়, এক্সপেকটেশনটা ছিল অনেক বেশি, সেটার থেকে রিয়েলিটিটা কম হওয়াতে মনে হচ্ছে ফেলি। বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে যে ওরা যে হুইপটা ছড়িয়েছিল, যার জন্য আজকে বিজেপি মনে হচ্ছে বিজেপি উঠে গেছে। কিন্তু আপনারা দেখুন, মানুষ, ভারতবর্ষের মানুষ, আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, ভারতবর্ষের মানুষ এখনো পর্যন্ত যটা সিট বিজেপিকে দিয়েছে, বাকি ততগুলো বিরোধীদেরকেও কিন্তু দেয়নি, সবগুলোকে মিলিয়ে। অতএব মোদী এখনো পর্যন্ত রয়েছে। হ্যাঁ, কিছু জায়গায় কিছু বিক্ষোভ, মানে কিছু মানুষের হয়তো ক্ষোভ আছে, কিছু বিক্ষোভ আছে, সেই জায়গাগুলো তো দেখতে হবে। সেই জায়গাগুলো কিন্তু তাদের রেকটিফিকেশনের জায়গা আবার নতুন করে তৈরি করতে হবে। তবে এইটা পশ্চিমবঙ্গের রাজনীতিকে এখনো পর্যন্ত বিজেপি কিন্তু বুঝতে পারেনি। এই প্রলোভনের রাজনীতি ওরা এখনো ধরতে পারেনি। প্রলোভনের রাজনীতি যতক্ষণ না ওরা করতে পারছে, ততক্ষণ পর্যন্ত বিজেপি এখানে আসতে পারবে না। ধন্যবাদ। একদম প্রলোভনের রাজনীতির দিকে ইঙ্গিত করেছে, যে প্রলোভন পরিষ্কার বোঝা যায় যে প্রলোভনটা একটা এই রাজনীতি, এই ভোটে, এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে প্রলোভন যেমন একটা শব্দ, ঠিক কথা, প্রলোভনের দ্বারা মানুষকে অ্যাট্রাক্ট করানো যায়, মানে নানাভাবে আর কি তৈরি করা যায়। হ্যাঁ, ভোটের আগে ভূচাল মাচেগা 4 তারিখ মে, মানে শেয়ার বাজারে, আমি একটু শেয়ার বাজারের প্রসঙ্গ যখন এলো, শুরুতেই একটু নিয়ে নেওয়া দরকার আছে, এখন সবে জনমত শুরু হয়েছে। যেটা রাহুল গান্ধী বলেছেন প্রায় 31 লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে উধাও হয়েছে, বহু ছোট ছোট ইনভেস্টরের ক্ষতি হয়েছে। ঠিক কি বলেছেন শুনবো। 3 जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है। डबल व्हाट वाज देयर ऑन 30th, मोर देन डबल व्हाट वाज देयर ऑन 29, 28। ये अनोमली देखिए, ये कौन लोग हैं? ये वो लोग हैं जो जानते हैं कि कोई ना कोई घपला, और उसके बाद 30 लाख करोड़ रुपए का लॉस होता है। किसका लॉस होता है? रिटेल इन्वेस्टर्स का लॉस होता है। तो ये जो आप देख रहे हैं, हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है। और इसके बारे में हम कुछ सवाल पूछना चाहते हैं। प्रधानमंत्री ने देश की जनता को इन्वेस्टमेंट एडवाइस क्यों दी? और 5 करोड़ परिवारों को जो इन्वेस्ट करते हैं, उनको प्रधानमंत्री ने, होम मिनिस्टर ने स्टॉक खरीदने का आदेश क्यों दिया? दूसरा, दोनों इंटरव्यूज जो किए गए थे वो अदानी जी के जो चैनल्स हैं उनको दिए गए थे। उन पर सेबी का इन्वेस्टिगेशन हो रहा है, तो उन चैनल्स का क्या रोल है? और बीजेपी के बीच में जो फेक एग्जिट पोलस्टर्स हैं और ये जो फॉरेन इन्वेस्टर्स हैं, इनके बीच में क्या कोई रिश्ता है? और अगर रिश्ता है तो क्या है? हम जेपीसी चाहते हैं, हम इन्वेस्टिगेशन चाहते हैं, और देश इसकी सच्चाई जानना चाहता है। बीजेपी के सबसे बड़े नेताओं ने कहा है, रिटेल इन्वेस्टर्स को मैसेज दिया है कि आपको स्टॉक खरीदना चाहिए। उनके पास इंफॉर्मेशन थी कि एग्जिट पोल्स गलत हैं, उनके पास इंफॉर्मेशन थी कि बीजेपी को फुल मेजॉरिटी नहीं मिलने वाली है, और वो जानते थे 3 जून को और 4 जून को क्या होने वाला है।
कितने का 30 लाख, कितना 30 लाख करोड़ का नुकसान हुआ है, कितने का 30 लाख करोड़ रुपए का नुकसान हुआ है और हजारों लाखों करोड़ रुपए का चुने हुए लोगों को फायदा हुआ है। और हम इंक्वायरी चाहते हैं प्रधानमंत्री पर, होम मिनिस्टर पर, जिन्होंने एग्जिट पोल किया उन पर, और ये जो फॉरेन इन्वेस्टर्स हैं उन पर। प्रथम पॉइंट नंबर 1, কিছুক্ষণ আগে অনির্বাণ চক্রবর্তী প্রলোভনের রাজনীতি, প্রধানমন্ত্রী স্বয়ং তিনি বলছেন করতে যে শেয়ার বাজারে নিবেশ করার জন্য কোনো অসুবিধার কিছু হবে না। 4 তারিখ ভূচাল আর আয়, মানে একদম গোটা দেশ জুড়ে একদম মানে একদম 370 পার, এবং প্রচুর যারা করেছেন তারপরে যে ড্রপ তাদের 30 লক্ষ কোটি টাকা। এবং যৌথ সংসদীয় কমিটি জেপিসি দাবি করলেন, এবং তার সাথে এই প্রথমবার হতে চলেছে যারা হচ্ছে একেবারে ভুয়ো, যারা জনমত সমীক্ষা করে, ভুয়ো যারা হচ্ছে এই পোলস্টার্স তাদের, এবং হচ্ছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ফরেন যারা ইনভেস্টার, কেননা তারা সবার আগে তুলেছিল যে কারণে পতনটা হচ্ছিল। তারপর সেই পতনে এগিয়ে আসে, যেটা কংগ্রেস কিন্তু প্রথম ইন্ডিকেট করে যে এই ক্ষেত্রে ব্যাক এলআইসিকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে যাতে ওটা রাখা যায়। তারপর প্রধানমন্ত্রীর বক্তব্য, তারপর 4 তারিখে হচ্ছে ওরকম হচ্ছে গোটা দেশ জুড়ে একটা ভরাডুবি, এবং ভরাডুবির পর 30 লক্ষ কোটি টাকা এই যে লস, যারা ছোট ছোট ইনভেস্টার আর কি তাদের যে লস, এবং ফায়দা হলো যারা স্টকটাকে আগে যারা তুলে নিল। এফআইয়ের সাথে এই ক্ষেত্রে সরাসরিভাবে মানে যারা এক্সিট পোল সেটার বিরুদ্ধে তদন্ত, এবং সেটা সংসদীয় তদন্ত চাইছেন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। এটা একটা নিঃসন্দেহে আগামী দিনে এই বিষয়গুলো, কারণ রাহুল গান্ধী পরিষ্কার বলেছেন এই নিয়ে লাগাতার তিনি প্রশ্ন করতে থাকবেন। আমাদের মধ্যে জনমতে আরও একজন এসেছেন চুচুড়া থেকে, বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। তো ব্যাপারটা হচ্ছে, আমরা যেটা দেখে এসেছি ভোট পূর্ববর্তী সময়ে, যেটা আমরা দেখেছি বিরোধীরা যেভাবে কনফিডেন্টের সাথে বলেছিলেন যে আপকি বার 400 পার, তো আমরা যেটা 4 তারিখের ফলাফলে দেখেছি যে তাদের 300 পারও হয়নি। তো সেই বক্তব্যে একটাই কথা বলতে চাই যে দেখুন, যেটা ওনারা সেন্টিমেন্ট হিসেবে একটা তুলে ধরেছিলেন বা তৈরি করেছিলেন যে রাম মন্দির, প্রথমত ব্যাপারটা হচ্ছে যে প্রধানমন্ত্রী আমাদের যে পুরুষোত্তম ভগবান রামকে তিনি আনেননি, তিনি যে বারবার যেটা ভুল করেছেন বা ভুল বক্তব্য রেখেছেন যে তিনি এনেছেন, সেটা একদমই ভুল। আর দ্বিতীয়ত হচ্ছে এই অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে যেই ব্যাপারগুলো এসেছিল, তিনি হিন্দুত্বের মধ্যে একটা ব্যাপার তৈরি করেছিলেন যে হিন্দু হয়ে যদি হিন্দুকে, মানে আমরা যদি বিজেপিকে ভোট না দিই তার মানে আমরা হিন্দু নই। এই যে কুৎসা রটানো বা এই যে একটা সামাজিক দাঙ্গা বাঁধানোর যে চক্রান্ত, সেই জায়গাটা থেকে মানুষ বুঝিয়ে দিয়েছে যে আলটিমেটলি কোনটা সত্যি। হ্যাঁ, তো সেই 4 তারিখে তার ফলও বেরিয়েছে সেটা। তো আমি এই দিকটা থেকেই বলতে চাই যে একটা রাজনীতিবিদের রাজনীতির মতো করে রাজনীতিটা করা উচিত। সেইখানে আমার কখনোই মনে হয় না যে সেখানে প্রভু রামকে জড়িয়ে কোনো কথা বলা বা আমাদের হিন্দু ধর্মের সেন্টিমেন্ট জুড়ে কোনো কথা বলা, এটা মনে হয় না রাজনীতিবিদ হিসাবে তার স্বভাব পাওয়া উচিত। ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। এই যে প্রলোভন বা এই যে এত বড় প্রধানমন্ত্রী এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটি দাবি করেছেন রাহুল গান্ধী, এই যে এই ফেক এই এক্সিট পোল, এই যে একটা মহল তৈরি করা হলো, এই যে মানুষকে বিভ্রান্ত করা। হ্যাঁ, মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়ে অনেক কিছুই করে ফেলেন, কিন্তু হচ্ছে যেমন এই সমস্ত ঘটনাগুলো কিন্তু রাজনীতিবিদদের যে ভাবমূর্তিটা যে জায়গায় নিয়ে এলো, পার্টিকুলারলি বিজেপির ক্ষেত্রে এটা একটা খুবই বড় একটা ব্যাপার। গোটা ভারতবর্ষে এইটা যেমন যিনি ফোন করলেন কিছুক্ষণ আগে যে হিন্দুত্ব, গোটা ভারতবর্ষে এই যে মাছলি, মাটন, মঙ্গলসূত্র, হিন্দুদের নাকি মেয়েদের নাকি মঙ্গলসূত্র কেড়ে নেবে হচ্ছে, এই ধরনের ইয়েতে তো মুসলমানরা আরও এক কাট্টা হলো। হিন্দু সমাজের মহিলারা বলল কি আমরা কি 500 বছর ধরে এত হাজার হাজার বছর ধরে মঙ্গলসূত্র রক্ষা করছি কি অন্যের দয়া? না সুজিতা, একটা জিনিস খেয়াল করবেন, আমি আসছি আপনার প্রসঙ্গটা, তার আগে একটা কথা বলি। দেখুন এই কারণে ভোটিং প্যাটার্নটা দেখুন 2019-এর পর থেকে বা 2021 একটা বিধানসভা ভোট যে প্যাটার্নে ভোটটা হয়েছে
আজকে আমরা 24-এ দাঁড়িয়ে লোকসভা ভোটের কিন্তু ভোটিং প্যাটার্নটা একই রয়ে গেল। শুধু এই কারণে আপনি দেখুন দুটো পোলার মানে একটা বাইপোলার সিস্টেমের মধ্যে, পলিটিক্যাল সিস্টেমের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের নিরিখে বলছি আমি, বাইপোলার যে সিস্টেমের মধ্যে কিন্তু আমরা ভোটটা 2021-এ যেমনভাবে হয়েছিল ঠিক একই রকমের, দেখুন মোটামুটি একই রকম ভোট পার্সেন্টেজের ডিস্ট্রিবিউশনটা হয়েছে। অর্থাৎ যারা একটা রাজ্য নির্বাচনের ক্ষেত্রে আমরা সাধারণত কি দেখি যে যখন রাজ্য সরকার নির্বাচনের ক্ষেত্রে আর কেন্দ্র সরকার নির্বাচনের ক্ষেত্রে অ্যাটিটিউডাল ডিফারেন্স থাকে, ভোট ও কাস্টিং একবার একে দেয় একবার কথা, এগুলো অনেক অনেক উদাহরণ আছে। কিন্তু সেই প্যাটার্নটা 2019 থেকে যেটা আস্তে আস্তে ট্রেন্ডটা শুরু হচ্ছে, অর্থাৎ দুটো পোলারাইজ ভোট করে দেওয়া এবং হয় তুমি এদিক নয় তুমি ওদিক, তাতে দেখা যাচ্ছে ভোটিং প্যাটার্নটা কিন্তু একই রেখে যাচ্ছে। এই ভোটিং এই যে বলছেন এই যে পোলারাইজ করে দেওয়া, এই পোলারাইজটা কে করে দিচ্ছে? না করছে তো দেখুন সব পলিটিক্যাল পার্টিগুলো করছে, বিজেপি দায়িত্ব নিয়ে বেশি করছে, অন্যান্য দল কম বেশি করার চেষ্টা করছে না। যে তা না, এই যে মতুয়া সেকশন আমি একটু আগে বলছিলাম যে মতুয়া বলছে, কেন বলছে? আপনি ছোটবেলায় মতুয়া কবার বলেছেন, আজকে কেন বেশিবার বলছেন? কারণ এই আইডেন্টিটিতে যেই আপনি হিট করছেন, আইডেন্টিটির খাতিরে তারা এক দলবদ্ধ হয়ে যাচ্ছে এবং তারা জোট বেঁধে ভোট দিচ্ছে। যদি আইডেন্টিটির এই শখটা না আসতো তারা জোট বেঁধে ভোট দিত না, সেটাও কিন্তু পলিটিক্যাল পার্টি বুঝে গেছে। ফলে পলিটিক্যাল পার্টিগুলো তারা যে করছে না, বিজেপি রিলিজিয়াসলি পোলারাইজেশন নিঃসন্দেহে করছে, কিন্তু অন্যান্য দলগুলো কাস্ট ক্রিড তার বিশেষে করছে, তৃণমূল কংগ্রেসও করছে, কোনো ভুল নেই। রাজবংশী, আপনি ছোটবেলায় রাজবংশী এই যে আইডেন্টিটিটা খুঁচিয়ে দেওয়া, নিশ্চয়ই তারা বঞ্চিত, 100 বার তাদের নিয়ে ভাও, সে নিয়ে প্রশ্ন নেই। কারণ কি এটা এই উদ্দেশ্যটা কি হচ্ছে তাদের ওই আসবো এই পোলারাইজেশনে অনেকেই তো চেয়েছিল ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হোক, কিন্তু বামেরা তারা বারবার করে যে প্রসঙ্গটা বলছে ধর্মীয় মেরুকরণের সময় দুই পার্টির কথা বলছে, আর দুর্নীতির প্রশ্ন এলে এই যে পয়েন্টগুলো যেটা রাহুল গান্ধী করছেন সেটা তো সীতারাম ইয়েচুরিও বলতে পারতেন যে এই জায়গাটা এই হচ্ছে। কেন যারা ছোট ছোট ইনভেস্টার তারা তো আমাদের মতো ঘর থেকেই তো আসে, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, তারা কি তাদের দায়িত্বটা পালন করলো নাকি হচ্ছে নির্ভেজাল নতুন ভোটার দিয়েছে এবার আমরা ইয়ে করব, নতুন আমরা শিক্ষিত দেশের মানুষ যদি না বোঝে, এটাও তো এক ধরনের পোলারাইজেশন পরিস্থিতিকে তৈরি করা। যদিও বামেরাই দায়িত্ব নেবে না, তারা কখনোই এটা নেয় না। এই কথাটা যে বললেন না, এর আবার ভাগ আছে। এই যে দেখুন এক্সিট পোল মিলতে পারে না মিলতে পারে, তাতে এরার আছে এরার থাকতে না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন না। এর আগে প্রচুর মিলেছে, প্রচুর মেলেনি, কিন্তু তার সাথে এই যে মাঝখানে প্রধানমন্ত্রীর এক্সিস্টেন্স, প্রধানমন্ত্রীকে বলা যে স্টক মার্কেটে আরো ইনভেস্ট করে বলে উস্কে দেওয়া, এই নেক্সাসটা যেটা রাহুল গান্ধী যার জন্য জেপিসি চেয়েছে, যে এইটা যে আমাদের প্রাইম মিনিস্টারের ইন্টারফারেন্সটা কেন হলো? আপনার এক্সিট পোল হবে, এক্সিট পোলে দেখুন একটা হচ্ছে এক্সিট পোলে স্যাম্পল, দুই হচ্ছে মেথোডোলজি। আমার কথাটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। বামেদের আত্মসমালোচনার ক্ষেত্রে কার্পণ্য থাকা উচিত না। আমি আমি শিক্ষিত, এই ডোল, এই যে আইডেন্টিটি পলিটিক্স আপনি বললেন, আমার পরিষ্কার মনে আছে বংশীবদন বর্মন, তিনি বাম আমলে 2005-06 সালে পৃথক কোচবিহারের দাবিতে আন্দোলন, তিনি কে ছিলেন? ডিওয়াইএফ এর একজন নেতা। এই যে একজন যুব নেতা, সে আইডেন্টিটি পলিটিক্সের আধারে শুরু করছে, এখন অবশ্য তৃণমূলে তিনি রয়েছেন। কোনো দায়িত্বই বামেরা নিতে চায় না, বা তাদের বিরুদ্ধে আত্মসমালোচনার নামে তারা কি একটা করে আর কি তাদের সমস্ত এইটা আমার মনে হয় একটু চিন্তা ভাবনা। সত্যি তো রাজ্যে একটা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার পরিস্থিতি তৈরি করা দরকার। এই একটা হাই ভোল্টেজ পোলারাইজেশনের বিরুদ্ধে, হাই ভোল্টেজ পোলারাইজেশনে যেটা বিজেপি শুরু করেছে তার বেনিফিশিয়ারি কিন্তু সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেস। আপনি 2021 বেনিফিশিয়ারি সে তো একদিকে মোকাবিলা, আর বিজেপি আর বামেরা হচ্ছে ইয়ে নিয়ে বেরিয়েছে সেটিং, নাকি সেটিং যদি না খায় তাহলে হচ্ছে আমার মনে হয় যদি আমরা একটা অ্যানালিটিক্যাল কথা বলি তাহলে আমরা পক্ষপাতটা ছেড়ে দিয়ে বোধহয় আমরা একটু মাইন্ডটাকে অন্যভাবে নিয়ে নিতে। বামেদের কথা যখন আসছে আমি তো চাই, কিন্তু বামেদের আপনি বলুন না তাদের আক্রমণের কেন্দ্রীভূত, আমি সুজন চক্রবর্তীর পোস্টার দেখছিলাম, সেখানে বলছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, বিকল্প, অর্থাৎ দুর্নীতিটা যদি প্রধান ইস্যু সকল করে, এটা তো লোকালাইজড একটা ইস্যু হলো। কেন বিজেপি তো বলছেই যে দুর্নীতি কেন্দ্রে, কেন কোনো দুর্নীতির সাথে তাদের কোনো যোগ নেই। রাহুল গান্ধী সাম্প্রতিক এটা তো চেয়েছে। না শুনুন, দুর্নীতি আছে কিনা সেটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেটিং অথরিটিগুলোর। সমস্যাটা কোথায় হচ্ছে, ইনভেস্টিগেটিং অথরিটিগুলো কাজ শুরু করছে, অ্যারেস্ট করছে, কিন্তু প্রমাণ করতে পারছে না। সমস্যাটা সেইখানে বারবার দাঁড়াচ্ছে। এই দুর্নীতির কি মূল্য আছে? তুমি বারবার অ্যারেস্ট করছো, করছো, অথচ প্রমাণ করতে পারছো না, সেইটাই তো একটা মানুষের মনে প্রশ্ন এসছে।
এতবার সেম থিং, রিপিটিশন অফ সেম থিং, কখনো প্রোঅ্যাক্টিভ, ভোট আসলে প্রোঅ্যাক্টিভ, ভোট চলে গেলে আমি এক সেকেন্ড একটু হালিশহর থেকে রঘুনাথ মল্লিক আছেন, বলুন রঘুনাথ বাবু। বলছি যে প্রত্যেকবার এক একটা সময় আছে নরেন্দ্র মোদী যে মোদীকে গান দেয়, উনি 14 সাল থেকে যে সমস্ত মিথ্যা কথা বলেছে, এরপরে কি মোদীকে গান দেওয়া চলে? এই যে কথাটা, এই কথাটা তো শুনে বাচ্চারা মধ্যে রেখে যায়। সে কি বলে? কোন চ্যানেলে সিনেমা দেখি আর যাই দেখি সেই টিভিতে চ্যানেলে মোদীকে গান দেয়। আরে লোকটা কি ভালো কাজ করেছে? আমি তো একটা বিজেপি নেতারা আমাকে বলো একটা ভালো কাজ করেছে, রাম মন্দির ওগুলো খায় না মাথা দেয়, তারপরে মূর্তি তৈরি করেছে ওগুলো খায় না মাথা দেয়। আমাদের পেটের জ্বালা আছে, জনগণ আমরা পেট নিজের স্বার্থ দেবো, কর্মসংস্থান নাই, তারপরে কোনো মানে ভালো কোনো কাজ নাই, উন্নয়নের কোনো কথা নাই, খালি সন্দেশকারী রাজনাথ সিং এর মতো মানুষ সেও বন্ধ হয়েছে বলে সন্দেশকারী। এগুলো কি চলে? আর রাজ্যে যে কতগুলি বিজেপি আছে এদের মুখে কি সমস্ত কথাবার্তা বলে, 30 টাকা 100 দিনের কাজের টাকা আমরাই বলেছি দিতে না, আমরাই বলেছি যে ঘর বানানোর টাকা আমরাই বলেছি দেবো না, তো আমরা যদি একটা ফোন করে টাকা দিয়ে দেবে, এরপরে কি ভোট দেবে জনগণ? ভোটটা দেবে মানুষ কোন হিসাবে? আমরা তো স্বার্থবাদ, প্রত্যেকটা জনগণ সবাই স্বার্থ চাই, আমরা চাই আমাদের নিজেদের স্বার্থ, আমাদের নিজেদের স্বার্থ যদি আমরা না, নিশ্চয় নিজেদের না, মানে এটাই আর কি, যে প্রত্যেক শ্রেণীর তার একটা স্বার্থ থাকে, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমজীবী বা বেসরকারি সংস্থায় যারা দেশের 99% চাকরিজীবীর কাজ করে তাদেরও একটা স্বার্থ রয়েছে। দিনের দিন তাদের না বেনিফিটগুলো অবসরকালীন ওষুধের দাম লাগাম ছাড়া কান্নাকাটি করে এক একজন মানে করে, তো সেই স্বার্থের প্রতিনিধিত্ব যে দল সবচেয়ে বেশি করে রেসপন্সটা তার দিকে আসবেই স্বাভাবিকভাবে। উৎপল ঘোষ ফেসবুকে কমেন্ট করেছেন, তার কমেন্টটা একটু আমি পিসিআরকে বলবো একটু নিয়ে নিতে। রামি বিজেপিকে রাম ধাক্কা দিল, উৎপল ঘোষের কমেন্ট, রামই বিজেপিকে রাম ধাক্কা দিল। সত্যি মনে হয় যিনি ভগবান শ্রী রাম আর কি, তিনি এটা পছন্দ করেন। এবং শঙ্করাচার্য বোলপুরে এসে যে মন্তব্য করেছেন, বলেছেন যে আমার সাথে যে যে লাগতে গেছে আর কি রাজনৈতিক বা অনেক রাজনৈতিক নেতা পুরী শঙ্করাচার্যের বিরুদ্ধে বলছে, এক এক করে নাম করেছেন। নরেন্দ্র মোদী তো বলেইছেন, জ্যোতি বসুর নাম বলেছেন, মুলায়ম সিং যাদব, লালু প্রসাদ যাদব, সেটা অবশ্য অন্য পার্সপেক্টিভে, কিন্তু এইটা তার মেনে নিতে পারেন। এবং বিশেষভাবে হচ্ছে অযোধ্যার ওখানকার বহু মানুষের এই যে ঘরবাড়ি দাবিয়ে দেওয়া, যারা দীর্ঘদিন ধরে যে অবস্থাতেই ছিল সেটাকে তারা রক্ষণাবেক্ষণ পরিচর্যার যে ফলশ্রুতি, হয়তো সেই দিকেই গেল। তো রামই রাম ধাক্কা দিয়েছে বিজেপিকে, কিছু বলবেন? হ্যাঁ নিশ্চয়ই। দেখুন, একটা মজার ব্যাপার হলোই জয় শ্রীরাম, এটা হচ্ছে আমাদের শ্রদ্ধা ভক্তির ব্যাপার। তা সেখানে যদি চিৎকার করে উল্লাসের মতো চিৎকার করতে শুরু করে, তো নর্মালি কি হয়, শ্রদ্ধা ভক্তি তো থাকে না, বরং একটা বিরক্তি ভাব প্রকাশ করে। তা যাকে শ্রদ্ধা জানানোর কথা তাকে শ্রদ্ধা না জানিয়ে, ভক্তি না জানিয়ে যদি উল্টো মানে হয়ে যায়, তাহলে এটা বাজে দুঃখজনক। তা যার ফলে কেউ যদি জয় শ্রীরাম বলে চিৎকার করতে শুরু করে, সত্যি দুর্ভাগ্যজনক। এটা আমার খুব বাজেও লেগেছিল যে এরকমভাবে চিৎকার, এরকম উল্লাস কাউকে এটা বলে মানে কি, মানে কোনো ব্যক্তি আক্রমণ, এটা খুব বাজে। ভোটে তার বিরাট এফেক্ট পড়েছে। আমি একটু বলে নিই প্রলোভন রাজনীতির কথা। যদি বললেন প্রলোভন রাজনীতি দেয়, গরিব লোক যারা খেটে খেকো মানুষ, সরকার যা দেয় তাই নেয়, তাতে তাদের রাজনীতি দেখে না, তাদের পেটটাই তাদের ধর্ম। কেউ কোথাও চাল পেয়েছে, কোথাও গম পেয়েছে, কেউ রেশনের টাকা পেয়েছে, কোথায় যা পেয়েছে, কন্যাশ্রীর টাকা পেয়েছে, এতে সরকার তার ব্যক্তিগত পকেট থেকে দিচ্ছে না, সরকারি টাকা অনুদান তারা দিয়েছে, তারা নিয়েছে। এতে আমি কোনো প্রলোভন দেখি না। আমার এটা খুব শব্দটা খুব অবজেকশন করব, যে সরকার দেবে না কেন, যারা গরিব লোক সব সরকারই নেবে, সে বিজেপি কল্যাণ নেবে, তৃণমূল কল্যাণ নেবে, সিপিএম কল্যাণ নেবে, এতে প্রলোভনের রাজনীতি কিছু নয়। জনগণ যে ভোট দিচ্ছে, খুব ভালো ভোট দিচ্ছে, এটা মেনে নেওয়াই উচিত। আর দ্বিতীয় কথা হলো, সেটা হলো এই নির্বাচনটা আমাদের বঙ্গে এমনভাবে দেখাচ্ছে যে জয় পরাজয়ে জয়টা গৌণ করে দেখাচ্ছে। জয়টা কিন্তু গৌণ নয় পরাজয়ের কাছে। বিজেপি যে মেজরিটি পেয়েছে ঠিকই আছে, প্রত্যাশা বেশি করেছে, দুবার পরপর ক্ষমতা আছে, 3বার অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা প্রতিক্রিয়া তো থাকবেই, এটা তো অস্বীকার করা যাবে না। একটা গভর্নমেন্ট চালাতে গেলে তার ভুল ত্রুটি থাকবে।
তো যার ফলে তারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট যে পেয়েছে জনগণ সেই আমি এই যে একটা অ্যানালিসিসের ক্ষেত্রে যখন এরকম ধাক্কাটা হয়, সাফল্যের সময় আমি, ব্যর্থতা হলে সবার, এই যে একটা ভাবধারা চলে রয়েছে, ব্যর্থতা হলে সবার, সাফল্যতে আমি, এই যে একটা ব্যাপার, এটাই তো প্রশ্নটা উঠছে সব মিলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে। কেউ এখনো পর্যন্ত সেইভাবে হয়তো জয়, কিন্তু এটা ভবিষ্যতে তো আসবে, তার কারণ একটা মুসল পর্ব চলছে। এরকম প্রচুর ভিডিও আমার কাছে আছে, একটা অথেন্টিক ভিডিও, এরকম ফার্জি না যে সেখানে দেখছি, কিন্তু সেটা বিষয় না। আমার বিশ্বাস যে যারা রাজনীতিটা করেন ফিল্ডে নেমে, আমি তো করি না, আমরা প্রশ্ন করতে পারি, যদিও অনেকে এই প্রশ্ন শুনলে বা বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি অনেকে প্রশ্ন নিতে পারেন না বা নেওয়ার কোনো মানসিকতা তাদের নেই, কিন্তু সাংবাদিকদের প্রশ্ন করা ছাড়া এমনি আর কোনো রাইটস নেই। এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে গুরুত্বপূর্ণ কথাটা এটাই যে আত্মসমালোচনার ওই জায়গাটা সমস্ত পয়েন্টসগুলো আসছে কিনা, যে পয়েন্টসগুলো নিয়ে প্রকৃত সেই জায়গায় যাচ্ছে কিনা, না হলে ক্রমশ রক্তক্ষরণের দিকে যেমন যাচ্ছে এবং দেশ একটা মারাত্মক মেরুকরণ। যদিও অনেক ছোট ছোট আঞ্চলিক দলগুলো উঠেছে এবং এই আঞ্চলিক শক্তির যে হবে, আপনারা মনে করে দেখুন, 1 বছর আগে সে ভিডিওটা আমার রাখা রয়েছে এবং এটা ফেসবুকে টাইমলাইনেও পাবেন, ইউটিউবেও রয়েছে। সেখানে পরিষ্কার বলেছিলাম যে আঞ্চলিক শক্তির চূড়ান্ত জয় জয়কার হতে চলেছে। তার কারণ তারা সেখানকার মানুষের, দেশের নাগরিকের, সেই নাগরিকটির হৃদয়, সেখানে দাঁড়িয়ে যদি আমি কেন্দ্র থেকে শুধু হিসেব নিতে থাকি, কে দুর্নীতি করলো, কে কোন দিকে, আমার ওখান থেকে কত ভোট পেলাম, যদি উন্নয়ন না হয় টাকা ফেরত যাবে, এই যে একটা অপরাজনীতির জন্ম দীর্ঘদিন ধরে হয়েছে, এটাকে মানুষ কিন্তু একেবারেই নেয় না, যেটাকে হয়তো অনেকে বলেন যে আঞ্চলিক রাজনীতি, কিন্তু এটার উত্থান এবং এর আরও ব্যাপ্তি অনিবার্য সত্য হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। আমি আসবো, তার মধ্যে জয়ন্ত চক্রবর্তী আছেন চন্দননগর থেকে। বলুন জয়ন্তবাবু, সংক্ষেপে। নমস্কার। দেখুন, জনমতে যে আপনারা জনমত সমীক্ষা করেছিলেন, অর্থাৎ 1200 লোক সরাসরি মতামত দিয়েছিল, ফেসবুক লাইভে 2000 লোক কমেন্ট করেছিল, আর আপনি সরাসরি রাস্তায় নেমে গ্রাউন্ড জিরোতে নেমে 250 লোকের মতামত নিয়েছিলেন। আপনাদের জনমতটা হচ্ছে যতগুলো জনমত হয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা এবং খাঁটি জনমত। আপনি বলেছিলেন যে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানুষ মানে তৃণমূলের হয়ে কথা বলেছে, 37% মানুষ বিজেপির হয়ে কথা বলেছে এবং বাম এবং কংগ্রেসের হয়ে কথা বলেছে। এটা যে কতখানি সত্যি, সেটা সত্যি বলছি মিলে গেল এবং আমার খুব ভালো লাগছে, আমি গ্রহণ করি বলে। এখন আপনারা যে প্রশ্ন রেখেছেন যে নীতিশ কুমার এবং মানে চন্দ্রবাবু নাইডু, এদের হাত ধরে এনডিএ সরকার কতটা টেকবে, আমরা সবাই জানি। নীতিশ কুমারকে বলা হয় ডিগবাজি মাস্টার, 9বার ডিগবাজি খেয়েছে, আরেকবার হয়তো ডিগবাজি খাবেন। সুতরাং ওদের যে মানে দাবিগুলো, চন্দ্রবাবু নাইডু তো বলেছে স্পিকারের দাবি, তার সঙ্গে সঙ্গে স্পেশাল স্ট্যাটাস দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা নীতিশ কুমারের দাবিগুলো, কৃষি মন্ত্রক, তারপরে গ্রামোন্নয়ন মন্ত্রক, রেল মন্ত্রক, অর্থ মন্ত্রক, মানে ইত্যাদি বিভিন্ন রকম দাবি। তার সঙ্গে আরো দাবি করেছে রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান, 3টে পূর্ণ দপ্তরের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রক, পূর্ণ দপ্তর, মেঘনাথ কিন্ডারের দাবি। সুতরাং সব মিলিয়ে একটা আমি বলবো যে করুণ অবস্থা এই নরেন্দ্র মোদী সরকারের। 2বার তো ওরা দাদাগিরি করেছিল, কিন্তু 3য়বারের জন্য দাদাগিরি আর করতে পারবে না, কারণ এই 12 আসনের নীতিশ আর 16 আসনের চন্দ্রবাবু হতে চলেছে 3য় মোদী সরকারের বামভঙ্গা। এখন নরেন্দ্র মোদী রাজধর্ম তো পড়ে, এখন জোট ধর্ম। ধন্যবাদ, ধন্যবাদ জয়ন্তবাবু। এইখান থেকে একটা যে এই যে বিভিন্ন চন্দ্রবাবু নাইডু, সেটা তার দায় কি? সে তো তার অন্ধ্রপ্রদেশের স্পেশাল স্টেটাস, নতুন রাজ্য হয়েছে, সে তো চাইবেই। সেখানকার মানুষ তো ভারতেরই নাগরিক, একদম, হ্যাঁ, তার এটা চাইবে। পশ্চিমবঙ্গের নাগরিক, আমার এখানকার চাকরিতে ডমিসাইল বি প্রয়োগ হয়ে যাচ্ছে, বিভিন্ন কেন্দ্রীয় সরকারের চাকরি। আমি প্রচুর বিজেপির মুখপাত্রকে এই 10 বছর প্রশ্ন করেছি, কেন্দ্রীয় সরকারের চাকরি কতজনের রয়েছে? এই রাজ্যে 10,000 টাকার চাকরি নিয়ে যতটা গোড়া শিরা ফুলিয়ে সমালোচনা বা হয়েছে, আমি সবসময় উন্নত জীবন, ভালো চাকরি, এটা বিষয়ে গ্রহণযোগ্য, কিন্তু এগুলো কোনো উত্তর হয়নি। কিন্তু এই জায়গা থেকেই তো একটা বড় বড় সমস্যা হয়ে যায়। কেউ একটা সিট পেয়েছে, কিন্তু আঞ্চলিক শক্তি তারা একটা কিন্তু বড় জোট তৈরি করে ফেলেছে। এই যে আপনি যেটা বললেন না আঞ্চলিক শক্তিগুলো, দেখুন আঞ্চলিক শক্তিগুলো যত মাথাচাড়া দিচ্ছে, তার মানে কি ভারতের বহুত্ববাদটা তত কিন্তু গভীরে আরও শিকড় গাড়ছে।
কখনো কাউকে, তার মানেটা কি ইমপ্লাই করে কি, যে আঞ্চলিক শক্তি যখন ভারতে একটা চালক শক্তি হয়ে গেছে, কে কেন্দ্রীয় সরকার গঠন করবে, সেখানে এখন আঞ্চলিক দলগুলো কিন্তু একটা ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে গেছে। তার মানে কি ভারতের বহুত্ববাদটাকে কিন্তু ভীষণভাবে তার গভীরে শিকড় প্রতীত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার অঞ্চল, আমার টেরিটোরিয়াল নিয়ে, সেইটা আমি কিন্তু খুব ভালো করে বুঝে নেবো। কারণ তুমি ওই বহুত্ববাদের নাম, তুমি এই এক দেশ এক নীতির নাম করে কিছু ভাষা, কিছু কালচারকে তুমি প্রমোট করতে পারবে না। আমাদের সবাইকে নিয়ে তোমায় ভারতবর্ষ ভাবতে হবে। ভারতবর্ষ শুধু তোমার ভাবনার ভারতবর্ষ না, আমাদের সকলের ভাবনার সংযুক্ত ভারতবর্ষ। এইটাই কিন্তু ভারতবর্ষের প্লুরালিস্টিক ভারতকে আরো বেশি এস্টাবলিশ করবে বলে আমার ধারণা। ওকে, এটা সত্যি কথাই ওইদিকে একটা সেদিকে ইঙ্গিত করছে, কোনোটাই কনফ্রন্টিং এই ক্ষেত্রে নয়। অর্থাৎ আগামী দিনে যদি সত্যিকারের একটা প্রতিদ্বন্দ্বিতামূলক আবহ তৈরি করতে হয়, হিংসাত্মক না, প্রতিদ্বন্দ্বিতামূলক আবহ, তাহলে মানুষের সেই অনুভূতিকে হবে। বারবার সুবলবাবু বলছেন এই ভোট যারা হয়েছে চমৎকার ভোট হয়েছে, যেটা দিয়েছে ওটাই মানে হওয়ার ছিল ডিসাইসিভলি। এটা আপনি বলছেন, আপনার কাছে আমি আসবো। সুমনা পণ্ডিত বেহালা থেকে। হ্যাঁ বলুন সুমনা দেবী। হ্যাঁ, আমি বলছি বিজেপির তো ধর্ম নিয়ে যে রাজনীতি 10 বছর দেখেছি, ঘৃণা, এদের রাজনীতির কম্পোনেন্ট হচ্ছে ধর্ম আর ঘৃণা। আমাদের প্রিয় ভারতবর্ষকে এরা সমাজকে এত ঘৃণা ছড়িয়েছে, আমাদের নিজের আত্মীয়কে আমি দেখেছি ইঞ্জিনিয়ার আর তারা প্রফেসর অনেক পড়েছে, MA পলিটিক্যাল সায়েন্সে, তারা মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্যে ফেসবুকে সাংঘাতিক ধরনের কমেন্ট করছে, ঘৃণা করা। আমার রিলেটিভ পড়াশোনা জানা, বাঙালি ইঞ্জিনিয়ার, পড়াশোনা জানা, মানে এমনিতে আমরা জানি যে সমাজের মধ্যে সারা ভারতের, আমরা এই পশ্চিমবঙ্গে থেকে হয়তো বুঝতে পারছি না, সমাজে ভাইয়ের পাশাপাশি প্রতিবেশীতে ঘৃণা মানে অবিশ্বাসের জন্ম দিয়েছে। সারা ভারতবর্ষের মানুষ মিলেমিশে থাকছে আর হাজার হাজার বছর ধরে থাকছে, সেইটাকে এরা ভেঙে দিতে চেয়েছে। এত ক্ষতি করেছে, আমরা সাধারণ মানুষ হয়ে এত ক্ষোভ, আমাদের কষ্ট হয়েছে যে আমরা নিজেরা কথা বলেছি 150 মানুষের সঙ্গে, কারণ আমাদেরকে, আমরা জানি যে আমাদেরকে বলতে হবে কথা, শুধু ঘরে বসে, কারণ মিডিয়াকেও তো শেষ করে দিয়েছে। মিডিয়াও তো সেইভাবে, কখনো কেউ সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সাধারণ মানুষের যে সমস্যা, চাকরি, বেকারত্ব, জিনিসপত্রের দাম বেশি, সেই সব নিয়ে কোনো প্রশ্ন করে না। আপনাদের বাংলা চ্যানেলও করে না, আপনারাই একমাত্র যা করছেন। আর ন্যাশনাল মিডিয়া দেখুন, এগুলো তো ব্রেন ওয়াশ করে ফেলছে সারা ভারতের মানুষকে। যদিও ওগুলো খালি যাদের কোনো সমস্যা নেই জীবনে, তারা ন্যাশনালিজম এইসবের এতে দিয়েছে। যারা স্বাধীনতা সংগ্রামে কোনো অংশগ্রহণ করেনি, তারা 10 বছর আগে আমাদের এসেছিল দেশপ্রেম শেখাতে। বাঙালি হয়তো আমরা এগুলো সব বুঝেছি। বিবেকানন্দ, নেতাজি এদের কি করেছে, বিকৃত করেছে এদের কথাবার্তাকে। এরা মানে এদের নাম উচ্চারণ করার এদের অধিকার নেই, পুরো বিপরীত এদের আদর্শে, আর পুরো মিথ্যা আর সবকিছুর ওপরই দেখুন দাঁড়িয়ে আছে। ধন্যবাদ সুমনা পণ্ডিত। আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে রাম মন্দির কেন বিজেপিকে ঠিকমতো ডিভিডেন্ড দিল না, এই আমার আর কিছু বলতে হবে না। সুমনা পণ্ডিতের এই যে ফোনে তিনি যে দূরভাষে যে মন্তব্য করলেন, উত্তর এখানেই নিহিত, যে ভারতবর্ষে যে হাজার হাজার বছর ধরে মানুষ যে একসাথে থাকলো, বিভিন্ন ধর্মের সাথে শখ, হুন দল, পাঠান, মোগল এক দেহে হলো লীন, তাকে 10 বছরে যাদের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা নেই, তারা আসছে সেই নিয়ে জ্ঞান দিতে। এই যে আপনার মন্তব্য, আর এই নিয়ে সুবলবাবু, এই যে বলা হয় যে ভারতবর্ষের অন্তরাত্মা, ভারতবর্ষের এই অন্তরাত্মা এইসব ডাকে সাড়া দিল না, মানে কি বিভৎস অবস্থা। শিক্ষিত একজন বলছে আমার আত্মীয় স্বজন, আমি শুনেছি এমন এমন কথা, মানে ধর্মীয় বিদ্বেষ, উন্মাদনা, এবং হচ্ছে একটা ব্যক্তি মানুষ সম্পর্কে এরকম ভাবা যায় এই রকম, কিন্তু সেই জায়গা থেকে কোথাও একটা জায়গায় যেন মানুষ একদম বলে না যে একদম ছিলা থেকে যেরকম বান বেরিয়ে আসে, ঠিক ওরকমভাবেই যেন বেরিয়ে এলো। হয়তো অনেকেই বলছেন 303 থেকে 240, আর যদি টোটাল ধরি কোথায় এসে দাঁড়িয়েছে, প্রায় 60খানা সিটের লস। এবং যেগুলো প্রেডিকশন বলেছিলাম, 5টা রাজ্য, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, আগে যেটা বলে সেটাই মিলে গেল, এখন উত্তরপ্রদেশ মিলে গেছে, যেটা একমাত্র উড়িষ্যায় সত্যি বিজেপির প্রেডিকশনটা উড়িষ্যা নিয়ে হয়নি, সেখানে একটা হয়েছে।
এইটা কি আপনার কি মনে হয় এই যে 10 বছর ধরে দেখলেন রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় স্তরের বিজেপি যে ক্ষমতাটায় তৃতীয়বার আসাটা তাদের কাছে এবং টিকিয়ে রাখাটা, নাকি সত্যিকারের একটা আত্মসমালোচনা করে যে ভারতবর্ষ আগামী দিনে একটা সত্যি একটা যে সংসদীয় ফেডারেল স্ট্রাকচারের দিকে যাবে? দেখুন, আমি একটা কথা বলি, বিজেপির এই মুহূর্তে আত্মসমালোচনা তো করা উচিত, তাদের হারের কারণ নির্ণয় করা উচিত। তারা যে আশা করে এসছিল, যে প্রত্যাশা করে এসছিল, সেই প্রত্যাশা কেন ব্যর্থ হলো সেটা করা উচিত, অবশ্যই করা উচিত। কিন্তু এটাও ঠিক কথা, আমি যেটা বলবো যে প্রথম থেকে গত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন থেকে আমাদের বঙ্গের নিরিখে বলছি, দেখুন ভোট কিন্তু খুব সুন্দর করে মেরুকরণ হয়েছে। যেখানে মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে যেখানে মুসলিম সংখ্যা বেশি সেখানে একচেটিয়া মুসলিম ভোটগুলো সেখানে পড়ে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। যার ফলে আপনি দেখবেন মানে কি বলবো, হিন্দুরা ডিভাইডেড বাই পলিটিক্স, মুসলিমরা ইউনাইটেড বাই রিলিজিয়ান, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। আমি ঘৃণার কথা বলছি, আমি অবশ্যই বলবো, এখানে এটা ঘৃণার কথার দরকার নেই। এটা যেটা হচ্ছে বাস্তব, চোখ কান খোলা, আমি সেইটাই বলছি। তার মানে এই নয় যে হিন্দু মুসলিমের মারপিট হবে, তার মানে এই যে সম্পর্ক খারাপ হবে, সেই ব্যাপারে বলছি না। রাম মন্দির যেমন নির্মাণ করে বিজেপি চেয়েছিল যে আমি রাম মন্দিরের মাধ্যমে বেরিয়ে যাব, সেই সঙ্গে বিজেপি আরেকটা ভুল করে শিয়ে দিয়ে প্রতি মুহূর্তে মুসলিমরা ভাবছে আমি দেশ থেকে পালিয়ে যাব, এই যে দেশ থেকে তারা, যার ফলে কি হচ্ছে, মুসলিমরা একটা ভয় পেয়ে গেছে। নর্মালি আমি যদি মুসলিম কমিউনিটি হতাম, আমাকে যদি প্রতি মুহূর্তে শিয়ের ভয় দেখায়, আমি দেশ ছেড়ে চলে যাব, এই ভয় তো হবেই। যার ফলে এই ভোটটা কিন্তু অনেক রকমের ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ওকে, এক এক করে নিশ্চয়ই এগুলো পর্যালোচনা, আমি আসছি, জাস্ট একটা ফোন নিয়ে নিই, তাই আপনাকে আসছে। জি গাঙ্গুলি দমদম থেকে, বলুন। নমস্কার। হ্যাঁ, বলছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীজি, উনি তো অনেক রকম গ্যারান্টি দিয়েছে, আর সব গ্যারান্টি গুলো কিভাবে কাজ করে সেটা তো উনিও জানেন, ভারতবর্ষের 142 কোটি মানুষও জানেন, ঠিক আছে। এখন উনি ভোটের আগে 8বার 9বার তো মানে আপনার পশ্চিমবঙ্গে এসে উনি প্রচার করেছেন, তারপরে এই রেজাল্ট, তারপরে তোদের সমালোচনা এখন দলের বাইরে রাজ্য স্তরে কিন্তু সব জায়গায় হচ্ছে। এখন উনি ভোটের পরে যদি প্রধানমন্ত্রী যদি হন, জানি না হবেন কিনা, যদি হন শরিক দল নিয়ে, তাহলে উনি দেশবাসীর জন্য কি গ্যারান্টি দেবেন? আর বিশেষ করে এখন 142 কোটির মধ্যে দুজন হেভি ব্যক্তি আছেন, যে নীতিশ কুমার আর আপনার চন্দ্রবাবু নাইডু, ওনাদের কি গ্যারান্টি দেবেন? ধন্যবাদ। যে দ্বিতীয় প্রশ্নটা রাখা হয়েছিল, 2 কাঁধে ভর দিয়ে কি পারবেন নরেন্দ্র মোদী সরকার চালাতে, প্রথম থেকে এই নিয়ে প্রশ্ন উঠছে। হ্যাঁ দেবর্ষী বাবু, আপনি কি একটা, উনি যেটা বললেন যে হিন্দুরা বাইরে মানে ডিভাইডেড সোসাইটি আর মুসলিমরা বাই রিলিজিয়ান ইউনাইটেড, আমি বলছি ডিভাইডেড বাই পলিটিক্স এন্ড মুসলিমরা বাই রিলিজিয়ান ইউনাইটেড। আই ডোন্ট থিংক কেন রিলিজিয়ন হচ্ছে তার কারণটা বললাম, আপনি আবার সময় আসলে বলবেন না, বলুন। আমি ডিফার করছি কেন, এটা যদি আপনি আন্তর্জাতিক রাজনীতিটা ভালো করে দেখেন, প্রেক্ষিতগুলো যদি দেখেন এবং মাইনরিটিদের প্যাটার্নটা যদি দেখেন, যেখানে রিলিজিয়াস, ধরুন আমি পাশের দেশ আমাদের বাংলাদেশ, সেখানে যে রিলিজিয়াস মাইনরিটিরা আছে, মাইনরিটি ভোট কিন্তু সবসময় কনসেন্ট্রেটেড হয়, সারা পৃথিবীতে হয়, এটার সাথে রিলিজিয়ান না থাকলেও হয়। এই কনসেপ্টটা এইরকম বলে এটাও কিন্তু একটা সমাজ ভাঙার কথা বেরিয়ে এলো। যাই হোক, এটাও কিন্তু একটা বিদ্বেষমূলক কথারই একটা প্যাটার্ন। কোথাও কোনো ভাঙাচোরার ব্যাপার নেই। সিএ আইনটা নিয়ে প্রচুর আপনার এখানে আলোচনা করেছি, খবরের কাগজেও আমার এডিটোরিয়াল বেরিয়েছে, আপনারা জানেন। ফলে সিএ ডিফারেন্ট থিং, কিন্তু কথা হচ্ছে পৃথিবীর প্যাটার্নই হচ্ছে মাইনরিটিরা সবসময় ইনসিকিউর ফিল করে বাই দ্য মেজরিটি, বিশেষ করে রিলিজিয়াস হলে তো বটেই। কারণ রিলিজিয়াস কেন হচ্ছে, রিলিজিয়ানের মধ্যে দাঙ্গাটা অনেক বেশি হয়, তার জন্য মাইনরিটি ভোট সারা পৃথিবীতে কনসেন্ট্রেটেড হয়। এবং এই মাইনরিটি ভোট পশ্চিমবঙ্গের, মধ্য পশ্চিমবঙ্গের মাইনরিটিরা এতদিন মোটামুটি কংগ্রেসের সাথে ছিল বেশিরভাগ, তাই 2021 থেকে তারা মনে করলো বিজেপি এই মুর্শিদাবাদের 3টে আসনে 2টো তৃণমূল কংগ্রেসের থেকে মানে 2019 থেকে শুরু হয়েছে, 2021 হাইয়েস্ট লেভেলে গেছিল, যে তারা মনে করেছে এই বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেসই সবচেয়ে শক্তিশালী, তারা মনে করেছে। সেই প্যাটার্নটা এখনো চলেছে 2022 এইখান থেকেই তো ভরসা দেওয়ার একটা জায়গা। কিন্তু ওই রিলিজিয়নের ব্যাপার না, মাইনরিটি যারা, তারা এদের ভোটগুলোই কনসেন্ট্রেটেড হয়, সারা পৃথিবীতে হয়ে আসছে যুগ যুগ ধরে। আজকের মতো সময় এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা টেলিফোনে অংশ নিলেন।
এবং এরপরে আজকে অনেকেই বললেন যে সরকারি যে 3টে প্রশ্ন সেখানেও জনমত কি বলছে, অ্যাটলিস্ট এটা হচ্ছে যারা নেতৃত্ব আত্মসমালোচনার সময় অন্তত এইটা। তার কারণ হচ্ছে, আবারও বলি, অনেকেই জিজ্ঞেস করেন স্যাম্পেল সাইজ। আমি যদি বলে দিই 10,000 আমার স্যাম্পেল সাইজ, কে ওটাকে চেক করতে আসবে? আমি ঘরে বসে করছি ফোনের মাধ্যমে। আপনারা ফোন করছেন, কিন্তু আপনারা ফোন করছেন, বিভিন্ন মানুষ ফোন আসছে, এবং সেই ফোনগুলো এবং হচ্ছে ফেসবুকে যে কমেন্ট, এবং হচ্ছে যখন আমি যাচ্ছি কোনো জায়গায়, বিভিন্ন সাংবাদিকরাও এই ক্ষেত্রে তারা পার্টিসিপেট করছেন আর+এর, তারা নিয়ে আসেন। আগামী দিনে এই ধারাবাহিকতা চলতে থাকবে। শুধু রাজনীতি নয়, দেশের নির্মাণ অর্থাৎ উন্নয়ন থেকে শুরু করে যে কোনো যা আমাদের জীবনে প্রতিক্রিয়া ফেলবে, তা নিয়েই কিন্তু আপনারা প্রতিক্রিয়া দেবেন, এবং সরাসরি সবচেয়ে সেরা গণতান্ত্রিক উপায় যা দেখিয়ে দিল আর+ নিউজ এবং অবশ্যই জনমত। আমি ধন্যবাদ জানাবো দেবর্ষী ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে, সুবল সর্দার আপনাকেও ধন্যবাদ, আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বে জনমত। দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।